আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই, কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলে যাই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে। গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন, কি অবস্থায় আছেন, এটা এখন জনগণ জানতে চায়। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যত জটিল হচ্ছে এবং এই সম্পর্কের মধ্যে যত উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, ততই বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্ব, পুলিশ বাহিনীর গুরুত্ব এবং বাংলাদেশের যে বিজিবি, বর্ডার গার্ড অফ বাংলাদেশ, এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেইমান হিসেবে পরিচিত হবেন। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিও শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। সেই ভিডিওগুলো দেখেই হয়তো অলরেডি আন্দাজ করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আমি কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব, শুনতে পারবেন বিস্তারিত আলোচনা। সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। পতিত স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে। গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন, কি অবস্থায় আছেন, এটা এখন জনগণ জানতে চায়। এর কয়েকটা অন্যতম কারণ হচ্ছে, শেখ হাসিনার মাত্র দুদিন আগেও লন্ডনে একটা ভাষণ দেওয়ার কথা ছিল, যেই ভাষণটা জনগণ মনে করেছিল যে তিনি সরাসরি লাইভে এসে সেই ভাষণটা দিবেন এবং তাকে সংযুক্ত করা হবে সরাসরি স্ক্রিনে। কিন্তু তার একটি অডিওর মাধ্যমেই সেখানের সমাবেশকে সমাপ্ত করতে হয়েছে এবং অডিওটা তিনি কোথায় বসে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, আদৌ অডিওটা সত্য কিনা, এটা নিয়ে এখন লন্ডনের আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ হতাশ। তারা এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। শুধু এই কারণটাই নয়, শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়েছেন, এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন, পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনো ব্যক্তি বিশেষ দেখাতে পারবে না যে শেখ হাসিনা তার একটা ছবি, তার কোনো একটা কাজের ছবি কিংবা তার কোনো একটা মিটিংয়ের ছবি কিংবা তিনি এই মুহূর্তে কোন জায়গায় কী অবস্থায় বসবাস করছেন তার পূর্ণাঙ্গ কোনো ছবি কেউ এখন পর্যন্ত দেখাতে পারবে না। এমনকি যেই রাষ্ট্রে থাকেন সেই রাষ্ট্রের পক্ষ থেকেও স্পেসিফিকলি তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য বক্তব্য দেওয়া হয়নি এবং দিচ্ছে না। সম্পূর্ণ গোপনভাবে তিনি কি আদৌ জীবিত আছেন কিংবা মৃত্যুবরণ করেছেন সেটা এখন জনগণ জানতে চায়। জনমনে প্রশ্ন উঠেছে, জনগণ এখন প্রশ্ন রাখা শুরু করেছে যে হয়তো শেখ হাসিনা আদতেই আর পৃথিবীতে বেঁচে নাই। তার এই অডিওগুলো এই নেতাকর্মীদেরকে মিথ্যা প্রলুব্ধ করে উজ্জীবিত করার জন্য হয়তো কেউ না কেউ বিভিন্ন মাধ্যমে বানানোর চেষ্টা করছেন, বানিয়ে প্রচার করছেন। কারণ এই আওয়ামী লীগ নামক পতিত এই সংগঠনটি শেখ হাসিনার যদি শেষ হয়ে যায় তাহলে তো এই সংগঠনের আর কিছুই থাকে না। যদিও শেখ হাসিনা শেষ হয়েই গিয়েছেন, তিনি আর নেই, তিনি জীবিত থাকলেও নেই, তিনি মারা গেলেও নেই। কারণ তার মানুষদেরকে তিনি রাস্তায় ফেলে রেখে তারপরে 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করি না, কিন্তু আমরা কোনো মানুষ যখন হাজার হাজার মানুষকে মৃত্যুবরণ করায়, গুলি করে নির্বিচারে হত্যা করে, তার জন্য সহমর্মিতাও আমরা দেখাতে পারি না, প্রশ্নই আসে না। যে কোনো মানুষের মৃত্যুতে মানুষ কষ্ট পায়, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যারা অপকর্ম করেছে, নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে, তাদের মৃত্যুর সংবাদগুলো শুনলে বাংলাদেশের মানুষ কেমন জানি সেখানে শুকরিয়া আদায় করে এবং এটা নিয়ে কারো কোনো ক্ষোভ নেই, কারণ সবাই মিলে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে। যদিও এটা হওয়া উচিত নয়, কিন্তু এটা তাদের কর্মের ফসল, কর্ম যেমন তেমনই। আজ যে মৃত্যুর সংবাদটি আমি আজকের আপনাদের সামনে কথা বলছি বা সন্দেহ পোষণ করছি, এটা আমার নয়। এখন অনলাইনের সব জায়গায় ঘুরে ফিরে টকশোতে সহ বিভিন্ন জায়গায় মানুষের আলোচনা শুরু হয়েছে যে আসলে শেখ হাসিনা বেঁচে নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। যদিও আমি মনে করি যে তিনি হয়তো মৃত্যুবরণ করেননি, তার এখনও হয়তো বেঁচে আছেন। কিন্তু বেঁচে যেহেতু আছেন তাহলে তার প্রমাণটা একটু দেন। তিনি যেহেতু বেঁচে আছেন তাহলে তিনি একটু সভা সমাবেশে এসে কথা বলুন। তিনি যেহেতু বেঁচে আছেন, আবার নিজেরাই পোস্টারে দাবি করছেন যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে আপনি একটু বাংলাদেশে এসে প্রধানমন্ত্রিত্ব করুন। আমি আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা ভিডিওতে সজীবজের জয় আর নেই নামের একটা ভিডিওতে কথা বলেছিলাম। সজীবজের জয় আছে, এর প্রমাণ সেই সময় দেখাতে পারেননি। কেন বলেছিলাম আক্ষরিক অর্থে যে নেই মানে তিনি বাংলাদেশে আসার কথা বলেছিলেন, যে নির্বাচনের সময় তিনি বাংলাদেশে থাকবেন, তিনি নাকি কোনো দুর্নীতি করে নাই, তার বিরুদ্ধে বিদেশে কোনো মামলা নাই, তার কোনো অ্যারেস্ট নাই। এই ধরনের প্রোপাগান্ডা আওয়ামী লীগের আরাফাতরা সবসময় করে বেরিয়েছিল এবং মিথ্যার উপরে আওয়ামী লীগকে বিভিন্ন ধরনের ব্যবহার করে তারা তাদের স্বার্থ সিদ্ধি করেছিল। সেই টাউট আরাফাতদের একটা বক্তব্য ছিল যে সজীবজের জয় নির্বাচনের আগে বাংলাদেশে আসবে এবং শেখ হাসিনার পক্ষে ক্যাম্পেইন করবে। কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনার পক্ষে ক্যাম্পেইন নয়, শুধু শেখ হাসিনা যে এই বিদায় নিল,
নির্বাচন তো 24 জানুয়ারিতে হয়েছে। জানুয়ারি থেকে জুলাই আগস্টের 5 তারিখ পর্যন্ত সজীবজের জয়ের একটা ভিডিও, একটা আলোচনা, একটা সমাবেশ কোনো জায়গায় তারা দেখাতে পারে নাই। নির্বাচনের আগে সর্বশেষ একটা অনুষ্ঠানে 1-2 দিনের জন্য সম্ভবত তিনি এসেছিলেন, তাও তার চেয়েও কম সময়, মানে একটা অনুষ্ঠানে 1 ঘন্টা দেখা গিয়েছে, এরপরে আর তোর কোনো খবর ছিল না। তার মানিটা দাঁড়ালো যে তিনি তো আর নেই, তিনি জীবিত থেকেও আর জীবিত থাকার অ্যাক্টিভিটিস তার নেই, কারণ তার পাও বন্দী হয়ে গিয়েছে। আজ ঠিক শেখ হাসিনা সহ শেখ পরিবারের কাউকেই আপনারা এখন আর দেখবেন না। বিশেষ করে শেখ হাসিনা যে আছে, তার থাকার জন্য যে ভ্যালিডিটিটা দেখাতে হবে যে আমি এই কারণে বেঁচে আছি, সেটা তো তিনি দেখাতে পারছেন না। কিন্তু অন্যদিকে তিনি আবার দাবি করছেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার মানে দাঁড়ালো যে এই আওয়ামী লীগ হচ্ছে এমন একটি অথর্ব সংগঠন, যেই সংগঠনটি তারা তাদের নেত্রীর মৃত্যুর পরেও বলবে যে বাংলাদেশের তিনি এখনও প্রধানমন্ত্রী। আজকের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, বিগত প্রায় 4 মাস হয়ে গিয়েছে, 4 মাসের শেখ হাসিনার একটা ছবি, একটা বক্তব্য যেটা ভিডিও আকারে তিনি দিয়েছেন, কিংবা তার কোনো ধরনের অ্যাক্টিভিটিস কোত্থেকে পরিচালনা করছেন দেখাতে পারবেন না। আমার তো মনে হয় আওয়ামী লীগের ভিতরে ভিতরে তার এই মানে পতন হওয়ার পরে তিনি কোন অবস্থায় আছেন, কি হয়েছে, এটা নিয়ে হয়তো বড় ধরনের তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। এবং সেই সন্দেহের কারণেই কিছু ওই যে আওয়ামী লীগের দুষ্ট চক্রের লন্ডন প্রবাসী যারা আছেন, তারা এআই দিয়ে হোক, যেভাবেই হোক, তার কণ্ঠকে মেক করে তারপরে তারা এই আওয়ামী লীগের সাথে নতুন করে প্রতারণায় লিপ্ত হয়েছেন। তারা তার ভিডিও মানে অডিও আকারে প্রকাশ করে তারপরে দেখাতে চাচ্ছেন যে আমার নেত্রী এখনও আছে। এবং আমার আরও কিছু সন্দেহ আছে, তাকে দেখার জন্য ইন্ডিয়াতে ঘুরঘুর করছে কিছু দালালরা, যারা বাংলাদেশের কেউ কেউ তাদেরকে ভিন্ন নামে চেনেন, ভিন্ন আদর্শে চেনেন। তারা সেখানে গিয়ে শেষ কীর্তনটা করতে চাচ্ছে, বা শেখ হাসিনার কাছে অন্ততপক্ষে তার মৃত্যু হলেও সেটা যাতে অন্তত দেখে স্বস্তি পায়, তার কাছে গিয়ে অন্তত নিজে নিজে অনুভব করে যে নেত্রীর কাছে অন্তত একটু শেষ সময় কাটাতে পারলাম। এরকম কিছু মানুষ হয়তো এখন ইন্ডিয়াতে বসে ঘুরঘুর করছে। বাস্তবিক অর্থে শেখ হাসিনা নেই, জীবিত থেকেও নেই, মৃত্যুবরণ করলেও নেই। আর তার মৃত্যু কিংবা জীবিত নিয়ে বাংলাদেশের জনগণের কোনো আকাঙ্ক্ষাও নেই। আমি নিশ্চিত বিশ্বাস করি যে এই দেশের মানুষের উপরে যে পরিমাণ জুলুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, মানুষদেরকে হত্যা করেছে, এর যে দায়ভার, এর যে কঠোরতম মানে কি বলে শাস্তি, তা শেখ হাসিনাকে ভোগ করতেই হবে। ও চেহারা দেখাতে পারবে না, তার চেহারা হয়তো ইতিমধ্যেই কুৎসিত হয়ে গিয়েছে, তার চেহারার মধ্যে হয়তো এখন ইতিমধ্যেই এমন রোগে রোগাক্রান্ত হয়েছে যে আর সামনে আসার মতো এবিলিটি নাই, না হয় তার নেতানেত্রীর সামনেও তিনি আর দাঁড়াতে পারেন না। এই ইনজেকশন পুশ করে, কসমেটিক্স ব্যবহার করে, বাংলার মানুষের টাকা পয়সা লোপাট করে, যে অপরাজনীতি করে এতদিন দেখিয়েছেন নিজের শরীরে রহামিকা, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলেন উনি তো বয়স হয়ে গিয়েছে, যে কোনো সময় মারা যাবে। এখন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যত জটিল হচ্ছে এবং এই সম্পর্কের মধ্যে যত উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, ততই বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্ব, পুলিশ বাহিনীর গুরুত্ব এবং বাংলাদেশের যে বিজিবি, বর্ডার গার্ড অফ বাংলাদেশ, এদের গুরুত্ব দিনকে দিন জনগণের নিকট যাকে বলা হয় কমনীয় এবং মারাত্মকভাবে মানুষের মধ্যে একটা ফিলিংস চলে আসছে যে এই বাহিনীগুলো আমাদের জন্য অতিশয় জরুরি, আধুনিকায়ন করা, এফেক্টিভ করা। দ্বিতীয়ত, এই বাহিনীগুলোর নেতৃত্বে যারা থাকেন, বাহিনী প্রধান, সেটা বিজিবি প্রধান বলেন, পুলিশ প্রধান বলেন কিংবা সেনাবাহিনী প্রধান বলেন, তাদের দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা এবং এই সময়টিতে তারা অনেকেই জনগণের নিকট অনেকটা হিরোতে পরিণত হয়েছেন। আর সর্বোপরি যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্তা থাকেন, বিশেষ করে যারা স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন, তাদের গুরুত্ব এবং কর্মকাণ্ড ঠিক এই উত্তেজনার সময়টাতে বেশি আলোচনা হচ্ছে। এবং সেই কারণে কি হলো, এই আমাদের যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর, তাকে নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছে। আমাদের দেশে আলোচনা হচ্ছে ইতিবাচক, আর ভারতে তাকে নিয়ে নেতিবাচক আলোচনা হচ্ছে। আমাদের দেশে কি ইতিবাচক আলোচনা হচ্ছে, সেটা হলো ভারতকে শায়েস্তা করার জন্য একজন লুৎফুজ্জামান বাবরকে দরকার। এবং এই যে তিনি যে মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন এবং যে মামলায় মূলত বিএনপিকে এখনও নাস্তানাবুদ হতে হচ্ছে, এবং সারা দুনিয়া বিশেষ করে পশ্চিমা মিডিয়া যেটাকে একটা যাকে বলা হয় জঙ্গিবাদী হামলা, জঙ্গিবাদী আক্রমণ, জঙ্গি লালন, এইরকম একটা তকমা দেওয়ার চেষ্টা করছে সেই 10 ট্রাক অস্ত্র মামলাকে। তো সেই বিষয়টি এখন সারা দুনিয়া যাই বলুক না কেন, বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপটে সবাই বলছে যে ভারতকে একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য লুৎফুজ্জামান বাবরের মতো একজন শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী দরকার। দ্বিতীয়ত, ভারতকে ব্যস্ত রাখার জন্যে ভারতের অভ্যন্তরে যে সকল বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তাদেরকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করা দরকার। আদারওয়াইজ ওরা উল্টো এখন আমাদেরকে আক্রমণ করবে। এই কথাগুলো এখন কিন্তু খুবই জনপ্রিয় হয়ে যাচ্ছে। 3 নম্বরে জনপ্রিয় হয়ে যাচ্ছে যে ভারতের বিরুদ্ধে এখন যুদ্ধ করা আমাদের জন্য ফরজ। যদি আমরা যুদ্ধ না করি, আমরা শুরু না করি, তাহলে ওরা দখল করে নেবে।
তো আমরা তো মরেই যাচ্ছি, আমরা তো পরাধীন হতেই যাচ্ছি। কিন্তু পরাধীন হওয়ার আগে আমরা যদি মরণ কামড় দিয়ে ভারতের যে দুর্বল পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোর উপর আক্রমণ চালিয়ে যদি আমরা ভারতের 7 সিস্টারের যে দুর্বলতা, সেই দুর্বলতার ভিত্তি করে সেই যে বাংলা, বিহার, উড়িষ্যার যে নবাব সিরাজউদ্দৌলা, নবাব আলীবর্দী খান, নবাব মুর্শিদ কুলি খান, নবাব সরফরাজ খান, তাদের যে জমানা ছিল, সেই জমানা আমরা আবার ফিরে যেতে পারি। এবং এই কথা আমার মতো জানাতেন লোক বলছেন না, রাজনীতির পোর্টফোলিও হোল্ড করেন এবং বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। এখন বিএনপির ডিফ্যাক্টো বাংলাদেশের মহাসচিব যিনি আছেন জনাব রুহুল কবির রিজভী, তো তিনি মূলত জনাব তারেক রহমান সাহেবের একেবারে ঘনিষ্ঠ ব্যক্তি এবং বিএনপিতে এই মুহূর্তে যদি মাউথ পিস, মাস্টার পিস অফ জনাব তারেক রহমান থাকেন, তিনি জনাব রুহুল কবির রিজভী। ফলে তার যে কাজ, তার যে কর্ম, তার চিন্তা, তার চেতনা, তার সব কিছু তারেক রহমান সাহেবের নির্দেশে হয়, পরামর্শ হয়, অথবা তার গ্রিন সিগন্যাল থাকে। তো সেক্ষেত্রে জনাব রুহুল কবির রিজভী এই মুহূর্তে যে ভারত বিরোধী ভূমিকা তিনি দেখাচ্ছেন, তিনি তার স্ত্রীর শাড়ি পুড়িয়ে ফেলেছেন, ভারতীয় শাড়ি তিনি পুড়িয়ে ফেলেছেন। এর আগে এই আগস্ট বিপ্লব, জুলাই আগস্ট বিপ্লবের আগে তিনি তার চাদর পুড়িয়ে ফেলেছিলেন, তখন এটা নিয়ে এত আলোচনা হয়নি। কিন্তু এবার যে শাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে, এটা নিয়ে ভারতের যারা দাদাবাবু তারা ভীষণ রকম কষ্ট পেয়েছেন এবং জনাব রুহুল কবির রিজভী সাহেবকে নিয়ে খুব নিষ্ঠুর এবং নিদারুণ সব কৌতুক তারা করেছেন। তারা বলেছেন যে এক বিএনপি নেতা তার স্ত্রীর শাড়ি পুড়িয়ে ফেলেছেন, এখন সেই স্ত্রী তার কত নম্বর স্ত্রী এটা দেখতে হবে, 5 নম্বর স্ত্রী না কত নম্বর স্ত্রী। এই ধরনের অশ্লীল এবং অশ্রাব্য কথাবার্তা ভারতীয় লোকরা বলছেন। তো আমাদের দেশে একটা প্রাচীন প্রবাদ রয়েছে, সেই প্রবাদ হলো, ভারতীয় দাদারা যখন আপনার সমালোচনা করবে আপনি ধরে নেবেন আপনি সঠিক পথে আছেন। তো এক্ষেত্রে ভারতের বিরুদ্ধে জনাব রিজভী সাহেব যা কিছু করছেন তা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে হচ্ছে বা তার পরামর্শ হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আর এই মুহূর্তে এই যে মানুষের যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টকে বিএনপি আপহোল্ড করছে এবং বিএনপি এখন পরিবর্তিত পরিস্থিতিতে মনে করছে যে ভারত বিরোধিতা করাটাই হলো তাদের রাজনীতির জন্য এখন লাভজনক এবং ভারত তোষণ বাদ না দিলে কোনো অবস্থাতেই তারা চীনের সহযোগিতা পাবে না এবং আইএসআই বা পাকিস্তানের সহযোগিতা সুদূর পড়া হতো। এই জন্য তারা এই প্রথম একেবারে কোমরে গামছা বেঁধে নেমেছেন এবং তার প্রেক্ষিতে এখন যেটি হচ্ছে যে ভারতের সঙ্গে যদি বেঁচে থাকতে হয়, প্রতিযোগিতা করতে হয়, কোনো রাগঢাক রাখা চলবে না, একেবারে সরাসরি বাসলে শহীদ, বাসলে গাজী, মরলে শহীদ, এইরকম একটা অবস্থা নিয়ে চলতে হবে। দ্বিতীয়ত হলো আমাদের দেশে যেভাবে এই মুহূর্তে ইসলামাইজেশন চলছে এবং সারা দুনিয়াতে যেভাবে খেলাফতের জয় জয়কার শুরু হয়েছে, সেই জয় জয়কার আফগানিস্তানে তালেবানদের মাধ্যমে শুরু হলো, আবার এখন যেভাবে সিরিয়াতে এটা প্রতিষ্ঠিত হয়ে গেল, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। মধ্যে যে ইসলামিক স্টেট হয়েছিল আইএস, এই আইএস মূলত আমেরিকার সৃষ্টি এবং আমেরিকার অস্ত্র, আমেরিকার ট্রেনিং নিয়ে তারা তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীতে তারা আমেরিকা বিরোধী হয়ে যায় এবং আমেরিকা আবার তাদেরকে ধ্বংস করার জন্য সর্বশক্তি নিয়োগ করে। তো এই আইএসের সঙ্গে আবার আল কায়দার একটা বিরাট সংযোগ ছিল। যেমন দেখা গেল আফগানিস্তানে যারা আল কায়দা ছিলেন, বিতাড়িত আল কায়দা, তাদের সঙ্গে আমেরিকার শত্রুতা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে যারা আল কায়দা ছিলেন তাদের সঙ্গে কিন্তু আমেরিকার একটা নিদারুণ সখ্যতা ছিল। তো ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পর তার যে রিপাবলিকান গার্ড ছিল খুবই শক্তিশালী, তাদেরকে সংগঠিত করে এই আইএস, মানে আইএসের আগে যে আল কায়দা ছিল, সেই আল কায়দার মাধ্যমে মূলত আমেরিকা আইএস তৈরি করে ফেলে তুরস্কের বিরুদ্ধে, তারপর ইরানের শিয়াদের বিরুদ্ধে, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এখন এই যুদ্ধ করতে করতে, ইরাকি শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তারা একটা সুন্নি খেলাফত প্রতিষ্ঠা করে ফেলে এবং সেই খেলাফতের যে আকৃতি, সেই খেলাফতের যে আকৃতি সেটি হয়ে যায় সিরিয়ার চেয়ে বড়। এর কারণ হলো এখানে লিবিয়ার কিছু অংশ, সিরিয়ার একটা বিরাট অংশ এবং ইরাকের একটা বিরাট অংশ নিয়ে তারা অধিকৃত করে আবু বকর আল বাগদাদি এই আইএস প্রতিষ্ঠা করে তারা যে ইসরায়েলের মদতে আইএস করেছিল, সেই ইসরায়েলের জন্য হুমকি হয়ে পড়ে। ফলে কী হলো, তাদের বিরুদ্ধে আবার আমেরিকাকে যুদ্ধ করতে হলো এবং আইএস নির্মূল হয়ে গেল। আইএসে যখন নির্মূল হয়ে যায়, তো নির্মূল হওয়ার পরে বিশ্ব রাজনীতি এতটা নির্মূল করছিল, তখন এই যে এখন যিনি জোলানি আছেন, তিনি প্রথমে আল কায়দা ছিলেন, তারপর আইএস ছিলেন, এরপর আইএসের কর্মী হিসেবে বা নেতা হিসেবে তিনি আমেরিকার কারাগারে বন্দী ছিলেন এবং সেখান থেকে তাকে বের করা হয় আইএসের বিরুদ্ধে লড়াই করার জন্য। এবং তিনি আইএসের বিরুদ্ধে লড়াই করতে 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 আমেরিকার দোসর হিসেবে আজকের এই অবস্থাতে তিনি পৌঁছে গেছেন এবং আজকের এই অবস্থায় পৌঁছে গিয়ে তিনি একেবারে পুরো সিরিয়াটা দখল করেছেন, যেখানে মূলত রাশিয়া এবং ইরানের কর্তৃত্ব ছিল বাশার আল আসাদের উপরে। তো ঘটনা যাই হোক না কেন, তিনি আমেরিকার যতই প্রিয় হন না কেন, কিন্তু তার যে লক্ষ লক্ষ ভক্ত, মুরিদান, যোদ্ধা, তারা সবাই কিন্তু ইসলামিক স্টেট অর্থাৎ আইএসের অনুরাগী, মুসলিম খিলাফত তারা প্রতিষ্ঠা করতে চায় এবং ইসলামী হুকুমত তারা প্রতিষ্ঠিত করে সে এটাকে একেবারে মধ্যপ্রাচ্য থেকে ভারতের, যেটাকে আমরা গাজওয়ায়ে হিন্দ নামে এসে প্রচার হয়ে আসছে, সেই জায়গাতে তাদের সেই আন্দোলন ছড়িয়ে দিতে চায় তালেবানদের সহযোগিতা নিয়ে। এবং তারই যে লক্ষণ
এটি এখন বাংলাদেশ এবং পাকিস্তানে প্রকট আকার ধারণ করেছে, মারাত্মক আকার ধারণ করেছে, এবং এটা আমেরিকা এবং ভারতের ঘুম হারাম করে দিয়েছে। তো ফলে কী হলো, বাংলাদেশ নিয়ে আমরা যতটা চিন্তা করছি তার চেয়ে এখন দিল্লি অনেক অনেক বেশি চিন্তা করছে। আর বাংলাদেশে এই সময়টিতে বাংলাদেশের এই যে মানুষের সেন্টিমেন্ট, ভারতের বিরোধিতা, ভারতের আক্রমণ যা কিছু আছে, সেটা নিয়ে সবাই মনে করছে যে না, এখানে লুৎফুজ্জামান বাবরকে আবার দরকার। সবাই আশা করছেন যে তিনি অতি দ্রুত। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের আলোচনাগুলো আপনারা শুনেছেন। তো কি জানলেন, কি বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখাশোনার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম গরম খবরগুলো যদি জানতে চান, পেতে চান আমাদের এই চ্যানেল থেকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো গরম খবর নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।